Malala, I would start from page 58 and I am referring paragraph number 1.8. অপরাধ সংগঠনের সময়কাল এবং কৃত অপরাধ সমূহ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা পর হতে 2024 সালের 5 আগস্ট গণবিপ্লবের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পর্যন্ত একটানা ক্ষমতায় ছিল। এই সময়ের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের 14 দলীয় জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দল কর্তৃক রাজনৈতিক বিশ্বাসের কারণে হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক গুম, বেআইনি আটক, অপহরণ, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, অন্যান্য অমানবিক কাজ ইত্যাদি অপরাধ ব্যাপক বা পদ্ধতিগতভাবে আক্রমণের অংশ হিসাবে তাদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছে, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর ধারা 3-এর 2A-G-H অনুসারে মানবতা বিরোধী অপরাধ হিসাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-1, 2, 3 ধারার অধীনে এই মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতিমন হয়। কৃত অপরাধের অন্তর্নিহিত উদ্দেশ্য 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের কারণ হিসেবে যে বিষয়গুলো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংস্থা, বিরোধী দলসমূহ তুলে ধরেছে তার মূল কারণ ছিল একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা, যেটি তার পিতাও চেয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে একদলীয় শাসনে বিশ্বাস করত। প্রয়াত শেখ মুজিবুর রহমান সংবিধানের মূলনীতি গণতন্ত্র ধ্বংস করে বাকশাল চালু করা থেকে শুরু করে পরবর্তীতে শেখ 2041 উপস্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তাদের অগণতান্ত্রিক এবং একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা যে সমস্ত অবৈধ, অসাংবিধানিক এবং অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বদলীয় নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা, সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের আশঙ্কা, বিরোধী মত এবং সমালোচনার দমন, ব্যক্তি পূজা এবং উত্তরাধিকার। মানে এই প্যারাগ্রাফটা আমি শুধু পড়ে দিতে চাই কারণ অপরাধের মোটিভ এই প্যারাগ্রাফে বিবৃত হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর, মুজিবের কন্যা হিসাবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয় এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়। শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন, শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসাবে উদযাপন, যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননাকর বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী হিসাবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শনপূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয়। সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল, মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয়। শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় কোমল রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন, প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিষ্ঠানে প্রতিকৃতি মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন, সকল অফিস মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত সকল বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোগো স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু দিবস পালনে বাধ্য করা, অঙ্কন প্রতিযোগিতার নামে জাতির সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনার রাষ্ট্রের 4000 কোটি টাকারও বেশি খরচ হয়। সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা ও প্রকাশ সম্প্রচার করতে বাধ্য করা হয়। Now I will go to the very specific charges against the accused person. I will start from page 114. 14, my lord, 114. চলে গেছে মানে আমরা এটাকে অ্যামেন্ড করে দেব যদি ব্ল্যাঙ্ক পেজ যেগুলো আছে। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সমূহ তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে
আর অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ ১, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপরে আক্রমণের অংশ হিসাবে মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট বা উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা বা কমপ্লিসিটি করার অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করে ফেইলিউর টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়। ঘটনাস্থল ১, গণভবন। ঘটনাস্থল সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় জুলাই 14 থেকে 2024 সালের জুলাই 14 থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত। অপরাধের ধরন: হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সরকারি যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 14 জুলাই 2024 তারিখে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলন আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক এবং হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের উদ্দেশ্যে তিনি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে প্রকারান্তরে নিরীহ নিরস্ত্র আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক হিংসাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সেই সময় আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে উপরোক্ত অপরাধ সংগঠনের সহায়তা করেন। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভিন্ন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের 14 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হামলা চালায়। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অঙ্গহানি এবং পঙ্গুত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়, অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের সুযোগ করে দেওয়া মতে তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও 14 দলীয় দল সশস্ত্র ক্যাডার বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণের এবং ডাক্তারদের চিকিৎসা প্রদানে বাধা দেয়, নিহতদের সুরতহাল এবং পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে, নিহতদের মৃত্যু সনদে সঠিক মৃত্যুর কারণ লিখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ভিন্ন কারণ লিখতে বাধ্য করে, নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয়, নিহতদের আত্মীয় স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা, লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠন করে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে ঊর্ধ্বতন অবস্থান বা সুপিরিয়র স্ট্যাটাসে থেকে শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় অধীনস্থ নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক ক্যাডার বাহিনী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং পুলিশ প্রধান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তার অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপরে হত্যার চেষ্টা, নির্যাতন, বিভিন্ন অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়। উল্লিখিত আক্রমণ সহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়।
এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন, অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনে প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 328 GH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা এই আইনের অধীনে 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর হয়েছে। ঘটনাস্থল গণভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ জুলাই বিপ্লব চলাকালীন, বিশেষত 14 জুলাই সংবাদ সম্মেলন থেকে 5 আগস্ট পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, আদার ইনহিউম্যান অ্যাক্টস, অর্ডার করার সংগঠনের নির্দেশ, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 328 GH 41423 এবং ধারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালের 14 জুলাই রাতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস এম মাকসুদ কামালের মধ্যে একটি অনুষ্ঠিত ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে কোটা প্রথায় সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী ছাত্র জনতা গণতান্ত্রিক আন্দোলন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন। 2024 সালের 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা তার ফুফাতো ভাইয়ের পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং ক্ষমতাসীন প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে রত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদের বেআইনিভাবে আটক করা এবং আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ। উক্তরূপ নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনিভাবে আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা, হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ দেড় সহস্রাধিক মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে। আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে তার অধীনস্থ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি ও গ্যাং অফ 4-এর সদস্য এবং তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ড্রোন, হেলিকপ্টার নির্দেশনা প্রদান করেন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করেন। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন তার সার্বক্ষণিক সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল। ডিসি ইকবাল বলেন, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকিটি যায় না স্যার। এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয়। এখান থেকে স্পষ্টত প্রতীয়মান হয় আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় ড্রোন ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার আটক করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনার ফোন থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল সহ স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ সংগঠন করেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে
ঊর্ধ্বতন অবস্থানে বা সুপিরিয়র স্ট্যাটাস থেকে আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সরাসরি নির্দেশ আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে হত্যার চেষ্টা, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করেন। উল্লেখিত আক্রমণ সহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ দায় আন্দোলনকারীদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অমানবিক আচরণ করার নির্দেশ, প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 3, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে অপরাধ সংগঠন। ঘটনাস্থল গণভবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের 1 নং গেটের সামনে, ঢাকা রংপুর মহাসড়ক এবং আশেপাশের এলাকা। ঘটনার তারিখ 14 জুলাই 2024 থেকে 16 জুলাই 2024 তারিখ পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার এবং মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা, পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 32A GH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: আবু সাঈদের ঘটনায় আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে যারা গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা অফেন্সে ছিল তাদের জন্য আমরা ওই যে স্প্লিট করার যে চিফ প্রসিকিউটরের ক্ষমতা আছে সেই অনুযায়ী গ্রাউন্ডে যারা এই অপরাধটা সংগঠন করেছে তাদের জন্য আমরা আলাদা ফর্মাল চার্জ দাখিল করেছি, আর অ্যাজ এ হোল কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় যারা আছেন তাদের জন্য আমরা আলাদা এই মামলাতে নিয়ে এসেছি, সেখানে ওনারা নাই। অভিযোগের বিবরণ: 2024 সালে চাকুরির কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকাকালীন সময় 14 জুলাই 2024 তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনার শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের সেখানে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে। আচ্ছা মাইলট, এটা যেহেতু আগের ঘটনার কি আছে, মানে আমি পেজ 123-এ চলে যাচ্ছি। 123-এর লাস্ট প্যারাগ্রাফ ফ্রম দি বটম। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ দলীয় প্রধানের এটাও একটা রিপিটেশন। আমি 124-এ চলে যাচ্ছি। এরই অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ এবং সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাঈদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এএসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে। আবু সাঈদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে
তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্ট প্রদান করা হয়। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়নাতদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয়। আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখিত আক্রমণ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহালে মিথ্যা তথ্য সংযোজন, পোস্টমর্টেম বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠন, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 4142 ধারার অপরাধ সংগঠন করেন, যা 2 এবং 20 শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন, গণভবন এবং ঢাকা ঘটনাস্থল গণভবন, ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান, চানখারপুল সংলগ্ন বংশাল এবং চকবাজার থানার অংশবিশেষ। ঘটনার তারিখ 14 জুলাই থেকে 5ই আগস্ট দুপুর 2:30 পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারা অপরাধ। অভিযোগের আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ মানে এটাতে আমি প্রথমে কমন অংশটুকু বাদ দিয়ে 127 চলে যাচ্ছি। 127 লাস্ট প্যারাগ্রাফ থেকে। আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা না, ওখানেও নেই, ওইখানে আমরা স্প্লিট করে তাকে শুধু এখানে নিয়ে আসছি। ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রতিটি অঞ্চল শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এবং তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40-45 জন সদস্য মোতায়েন করা হয় 5ই আগস্ট সকাল থেকে। আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল, পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলামের মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেলের দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে শাহবাগ থানাধীন চানখারপুল সংলগ্ন এলাকায় সকাল হতে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহাদি হাসান ওরফে জুনায়েদ ওরফে মোস্তাকিন, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া ওরফে শাহরিক সহ মোট 6 জনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেন। আর হ্যাঁ, ঠিক আছে। এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা করার অপরাধ, হত্যা করার নির্দেশ, প্ররোচনা, উস্কানি,
সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 328GH 414243 এবং ধারার অপরাধ সংগঠন করে, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারা। সুনির্দিষ্ট অপরাধ 5, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্রজনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 সালে ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। মালট, এখানে ঘটনার বিবরণে আমি চলে আসছি সরাসরি। বিবরণ হচ্ছে পেজ 130 এবং আমি সরাসরি চলে যাচ্ছি 131 না মানে 131 লাস্ট প্যারাগ্রাফ থেকে পড়ছি। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5 আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল, তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মুক্তিকামী মানুষ ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের পরিকল্পনা নির্দেশনার আন্দোলন দমন করতে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লেথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয়, তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম সরাসরি তত্ত্বাবধান স্থানীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে। শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের পর মুক্তিকামী ছাত্র জনতার বিজয় উৎসব করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল, শটগান, SMG সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসসাবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বায়েজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ 5 জনকে হত্যা করে এবং একজনকে গুলি করে গুরুতর আহত করে। এরপর আনুমানিক বিকাল 4টা থেকে 5টার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া 5 জন যথাক্রমে সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসসাবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বায়েজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে করে হাত পা ধরে নিক্ষেপ করে এবং একত্রিত করে। তারপর মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরও জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে 6 জনকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করে, যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা, নির্যাতন, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল আল মামুন, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন ও 14 দলীয় জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, তা দেশি বিদেশি পত্র পত্রিকা, গণমাধ্যম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে, যা বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানেও প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিস হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 19(3) ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের অঙ্গ সংগঠন ও 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসাবে, অপরাধী সংগঠন হিসাবে গণ্য করা শামিল। যেহেতু তদন্ত প্রতিবেদন, দালিলিক, মৌখিক সাক্ষ্য পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ
যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 328 GH 414243 এবং ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে, যা উক্ত আইনের 20 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য মালের আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অপরাধের দায়ে লাস্ট প্যারাগ্রাফটা যেহেতু জুলাই বিপ্লব চলাকালে সারা দেশে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক এবং ব্যাপক মাত্রায় নিরস্ত্র ছাত্র সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় ট্রাইব্যুনালের ক্ষমতার এখানে আবেদন জানাচ্ছি। মানে এখন আমি রেলিভেন্ট লটা একটু করে দেখাতে চাই, যেহেতু যে একটা 3 এবং 4 jurisdiction of the tribunal, মানে আমি সেকশন 3টা পড়ে দিচ্ছি। Shall have the power to try and punish any individual or group of individuals or organization or any member of any discipline force, auxiliary force or intelligence agency who, irrespective of his nationality, commits or has committed within or beyond the territory of Bangladesh after the commencement of this act any crimes mentioned in subsection 2. Subsection 2, the following acts or any of them are crimes within the jurisdiction of the tribunal for which there shall be individual responsibility, namely crimes against humanity, namely murder, extermination, incision, deportation or forcible transfer of population, imprisonment, abduction, confinement, exploitation, enforced disappearance, human trafficking, sexual slavery, enforced prostitution, forced pregnancy, enforced sterilization or other inhuman acts when committed as a part of widespread and systematic attack directed against any civilian population with knowledge of the attack, or persecution on political, racial, ethnic or religious grounds, whether or not in violation of the domestic law or of the country where perpetrated. Explanation দেওয়া হয়েছে এখানে আইনে, for the purpose of defining the terms attack, persecution, enforced disappearance, sexual slavery, enforced prostitution, the International Criminal Court, which Bangladesh has ratified on 23rd March 2010. মানে বাকি অপরাধগুলো আমাদের এখানে আমরা চার্জ আনিনি, সেই কারণে আমরা এখানে যাচ্ছি না। আমি রোম স্ট্যাটিউটে যাওয়ার আগে সেকশন 4 এর liability of crimes, any individual or group of individuals or any member of any disciplined force agency who commits a crime within the jurisdiction of the tribunal shall be responsible and liable for punishment. In accordance with this, individual or group of individuals or a member of any disciplined force, auxiliary force or intelligence agency shall be criminally responsible and liable for punishment for the crime within the jurisdiction of the tribunal if that person A commits such crime whether as an individual, jointly with another or through another person, regardless of whether that other person is criminally responsible. B, orders, solicits, incites or induces the commission of such crime which in fact occurs or attempted. C, for the purpose of facilitation, the commission of such crime aids, abets or otherwise assists in its commission or its attempted commission, including providing the means for its commission. D, in any other way contributes to the commission or attempted commission of such crime by a group of persons acting with a common purpose. Such contribution shall be intentional and shall either be made with the aim of further activity or criminal purpose of the group, where such activity or purpose involves the commission of crime within the jurisdiction of the tribunal, or be made in the knowledge of the intention of group to commit the attempts to commit such crimes by taking action that commences its execution by means of a substantial step, but the crime does not occur because of circumstances independent of person's intentions. However, a person who abandons the effort to commit the crime or otherwise prevents the completion of the crime shall not be liable for punishment under this act. For attempt to commit that crime, if that person completely and voluntarily gave up the criminal purpose. F, in respect of the মানে এগুলো ওয়ার ক্রাইমসের সাথে এগুলো আমরা এটা পড়ছি না। F, 3, any commander, superior officer or leader who orders, permits, acquiesces, incites or participates in the commission of any of the crimes specified in section 3
or is connected with any plans or activities involving the commission of such crimes, or who fails or omits to discharge his duty to maintain discipline or to control or supervise the actions of the persons under his command or his subordinates, whereby such persons or subordinates or any of them commit any such crime, or who fails to take necessary commission of such crimes, either knowing or owing to the circumstance at the time, should have known or consciously disregarded the information which clearly indicate that the subordinate were committing or about to commit such crimes is guilty of this offense. Now আমি একটু রোম স্ট্যাটিউটে যে এলিমেন্টস অফ ক্রাইমস এর কথা বলা হয়েছে, মানে ইফ ইউ লাস্ট হ্যাভ দি বুক আর্টিকেল 7 এর আন্ডারে মালট, বাট এটা এলিমেন্টস অফ ক্রাইমস এর ব্যাখ্যাটা দেয়া হয়েছে পেজ 79 অফ দি বুক। এটা আছে না কেন এই বইটার 79 আপনাকে না না মনে হচ্ছে না ওটা না, আর একটা বই আছে নাকি? আরেকটা বই দেখো। জি আর্টিকেল 7 কে রেফার করা হচ্ছে আমাদের আইনে, রোম স্ট্যাটিউটের আর্টিকেল 7। আর্টিকেল 7 এর যে এলিমেন্টস অফ ক্রাইমস সেটা এখানে ডিফাইন করা হয়েছে, মানে পেজ 79 এর উপরের দিকে আর্টিকেল 7(1)(a) ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ মার্ডার। মার্ডারের কি কি এলিমেন্টস থাকতে হবে সেটা আমরা এখানে পাচ্ছি। এলিমেন্টস হচ্ছে 1, দি পারপেট্রেটর কিলড ওয়ান অর মোর পারসনস। 2, দি কন্ডাক্ট ওয়াজ কমিটেড অ্যাজ এ পার্ট অফ সিস্টেমেটিক ডাইরেক্টেড এগেইনস্ট এ সিভিলিয়ান পপুলেশন। 3, the perpetrator knew that the conduct was a part of or intended the conduct to be part of widespread or systematic attack against a civilian population. এটা গেল এলিমেন্টস অফ মার্ডার। মালার দেন পেজ 80 তে যদি যান মালার আর্টিকেল 7(1)(e) ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ ইমপ্রিজনমেন্ট অর সিভিয়ার ডেপ্রাইভেশন অফ দি ফিজিক্যাল লিবার্টি। এটা এখানে আছে আমাদের। এলিমেন্টস হচ্ছে দি পারপেট্রেটর ইমপ্রিজনড অর one or more persons or otherwise severely deprived one or more persons of the physical liberty. 2, the gravity of the conduct was such that it was in violation of fundamental rules of international law. 3, the perpetrator was aware of the factual circumstances that the established of the gravity of the conduct. 4, the conduct was committed as a part of widespread or systematic attack directed against a civilian population. 5, the perpetrator knew that the conduct was a part of or intended the conduct to be part of the widespread or systematic attack directed against a civilian population. Then Article 7(1) humanity of torture. Elements: the perpetrator inflicted severe physical or mental pain or suffering upon one or more persons. 2, such person or persons were in the custody or under the control of the perpetrator. 3, such pain or suffering did not raise only from and was not entitled to lawful sanction. 4, the conduct was committed as a part of widespread or systematic attack directed against a civilian population. 5, the perpetrator knew that the conduct was a part of or intended attack directed against a civilian population. So my and then my persecution at page 82 te 7 article 7(1)(h) crime against humanity of persecution. Elements: 1, the perpetrator severely deprived, contrary to international law, more person of fundamental rights. 2, the perpetrator targeted such person or persons by reason of the identity of the group or collectively, or targeted the group or collectively as such. 3, such targeting was based on political, racial, national, ethnic, cultural, religious, as defined in Article 7, paragraph 3 of the statute, or other grounds that are universally recognized as impermissible under international law. 4, the conduct was committed in connection with any act referred to in Article 7, paragraph 1 of the statute, or any crime within the jurisdiction of the court. 5, conduct was committed as a part of widespread and systematic attack directed against a civilian population. 6, the perpetrator knew that the conduct was a part of or intended the conduct
to be part of the widespread or systematic attack directed against any civilian population. And enforced disappearance, my lord, যেহেতু আমরা এই মামলাতে চার্জটা আনিনি সেটা এখন আমরা দেখাচ্ছি না। দেন my lord, আমি আমাদের চার্জের জন্য যে আইনটা সেটা আমি একটু প্লেস করছি। my lord, section 10 of our statute, my lord, এই বইটারই পেজ 10 এ আছে। Procedure of trial. The following procedure shall be followed at the tribunal. A charge shall be read out. The tribunal shall ask each of the accused person whether he pleads guilty or not guilty. If the accused person pleads guilty, the tribunal shall record the plea and may, in its discretion, convict him thereon. D. Statement. E. Witness for prosecution shall be the defense may cross-examine such witness and the prosecution may re-examine them. F. The witness for the defense, if any, shall be examined. The prosecution may cross-examine such witness and the defense may re-examine him. G. The tribunal may, in its discretion, permit the party which calls a witness to put any question to him which might be put in cross-examination by the adverse party. My lord, এখানে detailed procedure আমি আর যাচ্ছি না। Then my lord, section 16. Charge, etc. 16. Every charge against an accused person shall state the name and particulars of the accused person. B. The crimes of which the accused person is charged. C. Such particulars of the alleged crime reasonably sufficient to give the accused person notice of the matter with which he is charged. 2. A copy of the formal charge and a copy of each of the documents lodged with the formal charge shall be furnished to the accused at a reasonable time before the trial, and in case of any difficulty in furnishing the copies of the document, the reasonable opportunity for inspecting shall be given to the accused person in such manner. Side. Then my lord, আমি rules এ যাচ্ছি। my lord, চার্জ রিলেটেড রুলস গুলো my lord 36, 37, 38 এর মধ্যে আছে। আমি একটা একটা করে পড়ে দিই। 36 my lord, persons accused of the same offense committed, my lord এটা দরকার নেই। 37, when the accused appears or is brought before the tribunal, and if the tribunal, upon consideration of record of the case and documents submitted therewith, and after giving the prosecution and the accused an opportunity of being heard, finds that there is no sufficient ground to presume that the accused has committed an offense, shall discharge the accused and record its reason for so doing. 38(1). If, after consideration and hearing under Rule 37, the tribunal is of opinion that there is sufficient ground to presume that the accused has committed an offense, the tribunal shall frame one or more charges for the offences of which he is accused, and he shall be asked whether he admits that he has committed the offense with which he is charged, provided that if the accused does not reply either as guilty or not guilty, or remain silent, or if he says such thing which is not relevant, then the accused shall be deemed to have replied as not guilty. 2. An accused pleading not guilty will get at least 3 weeks time for preparing his defense. So my lord, that is the procedure right now, my lord. So my lord, আর একটা জিনিস দেখানো বাকি আছে। my lord, what is widespread and what is systematic, my lord, ডিটেইলে আমি না গিয়ে আমি রোম স্ট্যাটিউটের সেই রেলেভেন্ট পোর্শনটা আমি এখানে দিয়ে দিয়েছি my lord। আমি শুধু কয়েকটা রেলেভেন্ট পোর্শন পড়ে দিব, হোয়াট ইজ ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। মানে ডিটেইলটা না বলে আমি শুধু একটা লাইন করে পড়ে দিচ্ছি। আমি এটার পেজ 168 এ বলছে, দি নুরেমবার্গ ট্রাইব্যুনাল ডিসক্রাইবড অফ some of the crimes against humanity involved the case holding that the policy of terror was certainly carried out on a vast scale and in many cases was recognized as systematic. The widespread, the term widespread has mainly a quantitative meaning of referring to the scale of attack or equivalently to the large number of victims. The required multiplicity of victims was addressed by the 1999 draft of the Court of Crimes. So, এখানে মেইন কথা হচ্ছে যে লার্জ স্কেল অফ ভিকটিম
আর একটা হচ্ছে যে কোয়ান্টিটি। আচ্ছা, আর আরেকটা জায়গাতে আরেকটা কেস ল রেফার করে বলেছে, ইট ইজ নট লিমিটেড টু জিওগ্রাফিক এক্সটেন্ট বাট ক্যান ইনক্লুড লার্জ নাম্বারস ইন স্মল এরিয়া। এটা হলো ওয়াইড স্প্রেড। অ্যান্ড সিস্টেম্যাটিকের ব্যাপারে যেটা বলছে মাইলট, দি অ্যাটাক ইজ বিকজ দি অ্যাক্ট অফ ইন্ডিভিজুয়াল perpetrators are not random but guided as to the envisaged object of the attack, namely civilian population. সো মানে ডিটেল ব্যাখ্যা কেস বাই কেস করে বিভিন্নভাবে দিয়েছে, মানে এন্টায়ার জিনিসটা আমি দিয়েছি যে ওয়াইড স্প্রেড কোনটা আর সিস্টেম্যাটিক কোনটা, মানে এটা আরও ডিটেলে আমরা আর্গুমেন্ট করতে পারবো। মানে সোফার যে পাঁচটা চার্জ আমরা এখানে ডিসক্রাইব করেছি, অ্যাপারেন্টলি it was widespread and huge number of victim has been victimized and they were killed and injured, so it was widespread. সারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, এটা কোয়ান্টিটিতে, নাম্বারে এবং স্থানের ব্যাপকতায়। আর এটা সিস্টেম্যাটিক, কারণ সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। সো মানে আওয়ার হাম্বল প্রেয়ার, এই পাঁচটি চার্জ যেটা আমরা এই তিনজন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। মাচ অবলাইজড। May I please, my lordship, আমি এই মামলায় ঐতিহাসিক একটি মামলা, বাংলাদেশের ইতিহাসে আমি স্টেট ডিফেন্স সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই দুজনের পক্ষে স্যার। মাই নেম ইজ আমির হুসাইন, স্টেট ডিফেন্স। আমি বলবো স্যার? না, আমি একটু সময় চাই। আমি মাননীয় আদালতে যে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি মামলা আর ইতিপূর্বে হয়েছে বলে আমার জানা নাই। এই রকমের একটি মামলাতে আমি সম্পৃক্ত হতে পেরে এবং মাননীয় আদালত লর্ডশিপরা আমাকে এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োজিত হয়, আমি কৃতজ্ঞ। এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি প্রসিকিউশন থেকে যে সমস্ত কাগজপত্র যত যা কিছু আছে সব কিছু আমাকে সহায়তা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। এই এত লার্জ, থ্যাংক ইউ স্যার। আমি স্যার এই ঐতিহাসিক এরকম একটি লার্জ স্কেলের মামলায় স্যার একটু যে সমস্ত ডকুমেন্টস, পেপারস, এইগুলিকে দেখার জন্য এবং পর্যালোচনা করার জন্য যে পর্যাপ্ত সময় দরকার ছিল স্যার, সেটা স্যার আমি সত্যিকার অর্থে সেইভাবে আমি প্রিপারেশন নিতে পারি নাই। কিন্তু এমনিতে আমি স্যার অসুস্থ ছিলাম। কপি 25 তারিখে 25 তারিখে কপি পেয়েছি। ইন দি মিনটাইম স্যার আমি একটু অসুস্থ ছিলাম স্যার, 4-5 দিনের মতো অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে আমি রেডি হতে পারি নাই স্যার। আমাকে অন্তত স্যার একটি 15 দিনের সময় যদি দেওয়া হয় স্যার। স্যার আমি মাননীয় আদালতের লর্ডশিপদের কাছে স্যার আমার একটা নিবেদন স্যার, যে আমি অন্তত একটি সপ্তাহ স্যার অন্তত দেওয়া হোক স্যার। সরি স্যার, দুঃখিত স্যার, পারবেন স্যার। হ্যাঁ জি মাই লর্ড, ভার্বালি চেয়েছি আমি, আমার ডকুমেন্টসও আছে স্যার। স্যার
রাইট ইউর স্যার আমি স্যার আমি যেটা এত বড় একটি ঐতিহাসিক মামলা স্যার মাই লর্ডশিপ যেটা বলবেন সেটাই ঠিক আছে স্যার আমি অ্যাসিস্ট করতে রাজি স্যার এবং আমি একটু সময় চেয়েছি মাননীয় আদালত যে সময় দেবেন সেটাই আমি মেনে নেব It may be on Thursday or next Monday only. স্যার 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 একটু স্যার কবে হয়েছে? এক সপ্তাহ ঠিক আছে মাই লর্ড, রোববার কোন হলিডে মাই লর্ড? রবিবারের ভিতরে সোমবার স্যার সোমবার স্যার ঠিক আছে, সোমবার হলে অলমোস্ট 1 উইক হ্যাঁ আছে। May I please your lordships? My lord, আমি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নিযুক্ত আইনজীবী। এট দিস স্টেজে মাই লর্ড আমি কোনো সাবমিশন রাখছি না। ফার্দার স্টেজে আমার স্ট্র্যাটেজি এবং কেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সামনে সাবমিট করব। এট দিস স্টেজে না, ফার্দার স্টেজে অ্যাপ্লিকেশন। জি না মাই লর্ড। Much obliged. No, my lord, তিনজনই আসামি, একজন উপস্থিতের পক্ষে উনি আর বাকি পলাতক দুজনের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল। So next Monday is for hearing from the state defense lawyer. মানডে, হ্যাঁ কি আছে? না ওটা আজকে দিন না না আজকে কি বার? আজকে মঙ্গলবার, তাহলে থার্সডে হবে মানে। না পরে প্রথম কয়টা? সাত তারিখ অনেক মামলা। ইনভেস্টিগেশন রিপোর্ট, হ্যাঁ ওটা বাদ। বৃহস্পতিবারে সোমবারে 7টা মামলা আছে ডাইরি। পুরানো মামলা হলে এগুলো সোমবার কাজল আসিফ মাছ অফ লাইন। মাছাপলাই চলে আসিফ। তারিখ কবে? 7